একাডেমিক কাউন্সিল অফ সোশিয়োলজি, কবি সুকান্ত মহাবিদ্যালয়, 28150। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পরিবার, বিবাহ এবং আত্মীয়তা। পরিবার, বিবাহ এবং আত্মীয়তা, এই যে তিনটে শব্দ, এই তিনটের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। একটাকে বাদ দিয়ে কিন্তু কখনোই আরেকটাকে আলোচনা করলে কেমন যেন অর্ধ সমাপ্ত হয়ে থাকে। কারণ বিবাহের মধ্যে দিয়ে পরিবার গড়ে ওঠে, আবার পরিবার যখনই আছে তার মানে ডেফিনেটলি সেখানে নিশ্চয়ই আত্মীয়তার বন্ধনও রয়েছে। ফলে স্বাভাবিকভাবে পরিবার, বিবাহ এবং আত্মীয়তার এই যে সুদৃঢ় বন্ধন, এবং এগুলো কিভাবে বিভিন্ন সময়কাল ধরে ভারতীয় সমাজ তথা বিভিন্ন পশ্চিমী সমাজেও নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে, এবং এগুলির মধ্যেকার সম্পর্ক কিভাবে এগুলো পরিবর্তিত হয়েছে, কিভাবে এগুলির মধ্যে বিভিন্ন পার্থক্য এবং ধরন পরিলক্ষিত হয়েছে, আজ আমরা সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। এই স্লাইডে আমরা দেখে নেব পরিবার সম্বন্ধে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। কি বলা হয়েছে? পরিবার হলো সন্তান সহ বা সন্তান ছাড়া স্বামী স্ত্রীর একটি আবেগীয় সম্পর্কের বাঁধন। দেখো, যে কোনো পরিবার মানেই কিন্তু কতগুলো মানুষের সমষ্টি থাকবেই। মানুষ এবং সেই মানুষের মধ্যেকার একটা আবেগীয় বন্ধন, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যেমন একটা আবেগীয় বন্ধন রয়েছে, স্বামী স্ত্রীর সাথে তার সন্তানদের আবেগীয় বন্ধন রয়েছে, সন্তানদের সাথে পিতামাতার আবেগীয় বন্ধন রয়েছে, দুই সন্তানের মধ্যে আবেগীয় সম্পর্ক রয়েছে, ভাই বোনের মধ্যে একটা আবেগীয় বন্ধন রয়েছে, দুই ভাইয়ের মধ্যে একটা আবেগীয় বন্ধন রয়েছে। তাহলে আবেগীয় বন্ধন বা আবেগীয় যে সম্পর্ক পরিবারের কিন্তু একটা কেন্দ্রীয় বিষয়। কারণ পরিবারের মানুষজন কিন্তু আবেগের বাঁধনেই একে অপরের জন্য দায়বদ্ধ থাকে, একে অপরের হয়েই কাজ করতে পছন্দ করে। এটি এমন একটি গোষ্ঠী যেটি আত্মীয়তা, বৈবাহিক এবং রক্তের সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে। তাহলে পরিবার গড়ে ওঠার পেছনে কিন্তু এই তিনটে জিনিসই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কি রকম ভাবে? আত্মীয়তার বন্ধন। আত্মীয়তার বন্ধন মানে দেখো, যখনই বৈবাহিক সম্পর্কে কোনো সম্পর্ক গড়ে ওঠে, স্বামী স্ত্রীর মধ্যে জেনারেলি আমরা আধুনিক সমাজে কোনো রক্তের সম্পর্ক দেখতে পাই না। স্বামী বা স্ত্রী কিন্তু বিভিন্ন ধর্মের বা বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন জাতের হতে পারে, ঠিক আছে? তাদের মধ্যে কিন্তু কখনোই রক্তের সম্পর্ক সচরাচর লক্ষ্য আমরা করি না। সুতরাং তাদের মধ্যে আমরা কি দেখি? বৈবাহিক সম্পর্ক। কিন্তু এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে বৈবাহিক সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে দিয়েই কিন্তু একটা আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে। স্বামী স্ত্রী একে অপরের প্রতি দায়বদ্ধ হয়ে ওঠে। আর কি দেখি? স্বামী স্ত্রীর মধ্যে পরবর্তীকালে যখন সন্তানের আগমন ঘটে, এই সন্তানের সাথে কিন্তু পিতামাতার একটা রক্তের সম্পর্কের বাঁধন তৈরি হয়। তাহলে পরিবারের মধ্যে আমরা কিন্তু তিনটে জিনিসই পেলাম: বৈবাহিক সম্পর্ক পাচ্ছি, রক্তের সম্পর্কও পাচ্ছি, আবার আত্মীয়তার বন্ধনও পাচ্ছি। পরিবার হলো এমন একটি যৌন সম্পর্ক দ্বারা সংজ্ঞায়িত একটি দল, যা শিশুদের জন্মদান এবং লালন পালনের জন্য যথেষ্ট সুনির্দিষ্ট ও স্থায়ী হয়। যৌন সম্পর্কের বাঁধন কেন বলছে? কারণ হচ্ছে পরিবার বৈবাহিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে। আর বিবাহ বলতে আমরা জানি যে বিবাহ কিন্তু প্রাপ্তবয়স্ক দুটো ব্যক্তির মধ্যেকার আইনগত স্বীকৃতি, তাই তো? তাহলে আইনগত স্বীকৃতি মানেই হচ্ছে তাকে আইনগতভাবে যৌন সম্পর্ক করার একটা স্বীকৃতি দেওয়া হয়। তাহলে এই যেখানে বাছ বিচার থাকবে না, যেখানে প্রমিসকিউটি থাকবে না, যেখানে আইনগত বাঁধনের মধ্যে দিয়ে তারা একে অপরের প্রতি দায়বদ্ধ, এই যে তারা একে অপরের প্রতি দায়বদ্ধ, যৌনগত সম্পর্কের দিক থেকেও দায়বদ্ধ, তাহলে কিন্তু পরবর্তীকালে সন্তানের জন্মদান হবে, এবং যে সন্তান পৃথিবীতে আসবে তাদের কিন্তু লালন পালন বা ভরণ পোষণের যে দায়িত্ব, সেটাও কিন্তু পরিবার সুস্পষ্টভাবে নিয়ে থাকে। কিভাবে করে থাকে? পরিবার কিন্তু সামাজিকীকরণের মাধ্যমে সন্তানদের দায়িত্বভার গ্রহণ করে, তাদেরকে প্রকৃত মানুষ হিসাবে তৈরি করে। সমাজ যেরকম ভাবে চাইছে এটা সন্তানকে, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, তাহলে তাকে সেই রকম ভাবে তৈরি করার জন্য কিন্তু পরিবার সর্বদাই প্রচেষ্টা করে থাকে। সেজন্য বলছে লালন পালনের দায়িত্ব পরিবারের একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে যায়। পরিবার একটি সামাজিক গোষ্ঠী যা সাধারণ বাসস্থান, অর্থনৈতিক সহযোগিতা এবং প্রজনন দ্বারা চিহ্নিত। তার মানে কি? পরিবার এমন একটা গোষ্ঠী যেটা নির্দিষ্ট জায়গায় বসবাস করে।
অর্থাৎ বসবাস করে মানে কি? বসবাস করে মানে হচ্ছে যেখানে ব্যক্তিগুলোর মধ্যে একটা আবেগীয় বন্ধন, যেখানে ব্যক্তিরা স্টে করে, যেখানে সেখানেই কিন্তু পরিবারের একটা বাসস্থান তৈরি হয়। পরিবার কিন্তু সব জায়গায় গড়ে ওঠে না। যেখানে মানুষের মধ্যে আবেগীয় বন্ধন থাকে সেখানেই কিন্তু পরিবার গড়ে ওঠে। ব্যক্তি যখন মেসে থাকে, পড়াশোনা করে, সেটা কিন্তু পরিবার নয়। ব্যক্তির পরিবার কিন্তু এটা অন্য জায়গায় রয়েছে। তার মানে কি, পরিবার তাকেই বলবো যার মধ্যে একটা নিঃস্বার্থ বাঁধন থাকে। আবেগীয় বন্ধন মানুষগুলোকে একটা সূত্রে বেঁধে রেখেছে। অর্থনৈতিক সহযোগিতা ও প্রজনন দ্বারা চিহ্নিত। অর্থনৈতিক সহযোগিতা, পরিবার কিন্তু সবসময় পরিবারের সদস্যদের জন্য অর্থনৈতিক সহযোগিতা, অর্থনৈতিক ফ্লোটাকে বজায় রাখে। পরিবার চেষ্টা করে তার সদস্যদের মধ্যে একটা অর্থনৈতিক সহযোগিতা প্রদান করা, সন্তানদের দেখাশোনা করা, তাদের শিক্ষা ব্যবস্থা, লালন পালন, ভরণ পোষণ, তাদের সমস্ত চাহিদার পরিপূরণ কিন্তু পরিবারই করে থাকে। এবং সেক্ষেত্রে কিন্তু পরিবার অর্থনৈতিক চাহিদাগুলোর মধ্যে দিয়েই এই সমস্ত চাহিদাগুলোর বাস্তবায়ন ঘটিয়ে থাকে। আর কি বলছে, পরিবার হলো স্বামী স্ত্রী এবং সন্তানের সমন্বয়ে গঠিত একটি জৈবিক সামাজিক একক। তার মানে স্বামী স্ত্রী এবং সন্তানের সমন্বয়ে গঠিত, অর্থাৎ পরিবার স্বামী স্ত্রী এবং সন্তান এই ওপর ভিত্তি করে একটা আবেগীয় বন্ধন তৈরি করে, যারা একটা পরিপূর্ণ সমগ্র। তাহলে এই যে সমন্বয় বলছে এখানে, সমন্বয়টা কিন্তু পরিবারকে একটা স্বতন্ত্র রূপ দেয়। সুতরাং আমরা বলতেই পারি কিন্তু পরিবার হলো একটা মৌলিক গোষ্ঠী এবং যেটি ব্যক্তিত্বের স্বাভাবিক বিকাশ ঘটে থাকে। সুতরাং পরিবার কিন্তু সমাজে যখন টিকে আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু বুঝে নিতে হবে যে পরিবার সমাজে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে থাকে। পরিবারের সমাজে অনেক দায়বদ্ধতা রয়েছে। স্বামী স্ত্রী, সন্তান, সম্পর্ক, অর্থনৈতিক, রাজনৈতিক, আবেগীয় বাঁধন, শিক্ষাগত দায়বদ্ধতা, সমস্ত ক্ষেত্রেই পরিবার কিন্তু একটা সুস্পষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। তাই আমরা কি বলছি, পরিবারকে একটা মৌলিক প্রাথমিক গোষ্ঠী বলি। সিএইচ কোলি পরিবারকে প্রাথমিক গোষ্ঠীও বলছে। কেন প্রাথমিক গোষ্ঠী? প্রাথমিক গোষ্ঠী কারণ হচ্ছে এটা সমাজের একদম প্রাইম ইউনিট। কারণ প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা দেশে কিন্তু, প্রত্যেকটা কান্ট্রিতে আমরা পরিবারের অস্তিত্ব লক্ষ্য করি। সেই জন্যই বলছে পরিবার একটা প্রাথমিক ইউনিট, প্রাথমিক একক, যার মধ্যে দিয়েই কিন্তু সন্তানের জন্ম এবং বেড়ে ওঠা সম্পন্ন হয়ে থাকে। পরের স্লাইডে আমরা দেখে নেব পরিবারের কতগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে? ইউনিভার্সালিটি বা সার্বজনীনতা। তার মানে কি? তার মানে হচ্ছে পরিবার এমন একটা প্রতিষ্ঠান বা এমন একটা গোষ্ঠী যেটা কিন্তু কম বেশি প্রত্যেকটা সমাজেই পরিলক্ষিত হয়। সেই জন্যই বলছি ইউনিভার্সালিটি আছে। ইউনিভার্সাল, ইউনিভার্সাল মানে যেটা বৃহত্তর প্রেক্ষাপট, সার্বিক রূপ বলে। তার মানে পরিবার ইউনিভার্সাল মানে পরিবার প্রত্যেকটা জায়গাতেই লক্ষ্য করা যায়। প্রত্যেকটা সমাজেই কিন্তু পরিবারের অস্তিত্ব রয়েছে। ফিনান্সিয়াল প্রভিশনস, আর্থিক সহায়তা, পরিবার তার সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করে। পরিবার চাইছে যে সদস্যদের যেন আর্থিক সহায়তা প্রদান করার মধ্যে দিয়ে তাদেরকে সমাজের একজন পরিপূর্ণ সদস্য রূপে গড়ে তোলা। একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, সন্তানের সমস্ত দায়ভার কিন্তু পরিবার নেয়। যতক্ষণ না পর্যন্ত ব্যক্তিটি বা সন্তানটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, পরিবার কিন্তু ততদিন পর্যন্ত তার দায়ভার বহন করে। তার মানে আর্থিক সহায়তা প্রদান করে। তার শিক্ষা ব্যবস্থা, তার ভরণ পোষণ, তার ফুড, তার অন্যান্য কেয়ার, সমস্ত ক্ষেত্রে কিন্তু পরিবার অর্থনৈতিক দিকগুলিকে মাথায় রাখে। লিমিটেড সাইজ অ্যান্ড নিউক্লিয়াস, সীমিত আকার। সীমিত আকার কেন বলছে? কারণ পরিবার কিন্তু দুটো ব্যক্তিকে নিয়ে প্রথম প্রাথমিকভাবে গড়ে ওঠে। তাহলে বৈবাহিক সম্পর্কের মধ্যে দিয়েই কিন্তু পরিবার গড়ে উঠছে, স্বামী স্ত্রী কেন্দ্রিক যে পরিবার, কনজুগাল ফ্যামিলি যাকে আমরা বলি। সেই জন্যই বলছে যে লিমিটেড সাইজ, খুব ছোট পরিবার, পরিবারের আকার খুব ছোট থেকে অনেক বড়। তাহলে সেই জন্যই বলছে পরিবার খুব ছোট থেকে শুরু হয়। আর কি বলছে? ইমোশনাল বেসিস, এই যে ইমোশনাল, মানসিক ভিত্তি, পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক ভিত্তি রয়েছে। অর্থাৎ পরিবারের সদস্যরা মানসিকভাবে কিন্তু একে অপরের প্রতি কিন্তু দায়বদ্ধ।
স্বামী যেমন স্ত্রীর প্রতি দায়বদ্ধ, ঠিক তেমনই স্ত্রী স্বামীর প্রতি দায়বদ্ধ। আবার অন্যদিকে আমরা বলতে পারি, পিতা মাতা যেমন সন্তানের প্রতি দায়বদ্ধ, তেমনি সন্তানও কিন্তু পিতা মাতার প্রতি দায়বদ্ধ থেকে থাকে। এবং এই দায়বদ্ধতা কিন্তু স্বার্থ কেন্দ্রিক নয়, এই দায়বদ্ধতার মধ্যে রয়েছে একটা মানসিক আবেগ। আর কি? সোশ্যাল রেগুলেশন, সামাজিক নিয়ম। পরিবার তার সদস্যদের কিন্তু আচার আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ ব্যক্তি যে পরিবারে জন্মগ্রহণ করে, তাহলে এই যে শিশু যখন কোনো পরিবারে জন্মগ্রহণ করছে, সেই শিশুকে পরিবার এমন ভাবে তৈরি করে যাতে সেই শিশু সমাজের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারে। অর্থাৎ সমাজের যে আচার আচরণ, রীতিনীতি, নিয়ম শৃঙ্খলা, এইগুলো শিশুর মধ্যে সঠিকভাবে প্রয়োগ করার জন্য পরিবার কিন্তু তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। তাহলে সোশ্যাল রেগুলেশনে পরিবারের কিন্তু একটা সুস্পষ্ট ভূমিকা রয়েছে, এই বিষয়টিকে আমাদের মাথায় রাখতে হবে। আর কি দেখব? ফিক্সড অর কমন হ্যাবিটেশনস, একটি স্থায়ী বা সাধারণ বাসস্থান। পরিবারের কিন্তু একটা স্থায়ী বাসস্থান রয়েছে, কমন হ্যাবিটেশনস। অর্থাৎ পরিবারের সদস্যরা কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতেই বসবাস করতে চায়। যখন নির্দিষ্ট জায়গাতে বসবাস করব, সেখানকার যে মানুষজন, তার আবেগ, সেই পরিবেশ, পরিস্থিতি ব্যক্তির উপরে কিন্তু প্রভাব ফেলে এবং ব্যক্তির সাথে কিন্তু সেগুলি একাত্ম হয়ে যায়। তার মানে ব্যক্তি সেগুলোর উপরে ভিত্তি করে নিজের পরিচয়কে তুলে ধরে। সেজন্য একটা স্থায়ী ও সাধারণ বাসস্থানের খুব প্রয়োজন রয়েছে পরিবারকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। এই স্লাইডে আমরা পরিবারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির কথা দেখলাম। পরিবারে কিন্তু আরো বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এগুলো হচ্ছে সেই সমস্ত বৈশিষ্ট্য যেগুলো পরিবারের খুব গুরুত্বপূর্ণ দিকগুলিকে তুলে ধরে। এরপরে আমরা যে স্লাইডটায় এসেছি, সেটাতে যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে পরিবারের কার্যাবলী। পরিবার কি কি ধরনের কার্য সম্পাদন করে থাকে। প্রথমেই যে গুরুত্বপূর্ণ কার্যের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে জৈবিক চাহিদার পরিপূরণ, যৌন চাহিদা বা জৈবিক চাহিদার পরিপূরণ। তাহলে এই যে বৈবাহিক বন্ধনের উপরে ভিত্তি করে পরিবার গড়ে উঠছে, এই বৈবাহিক বন্ধন মানেই হচ্ছে স্বামী স্ত্রীর আইনসম্মত একটা বন্ধন। স্বামী স্ত্রীর মধ্যে যৌন বা জৈবিক চাহিদার পরিপূরণ ঘটায়। অর্থাৎ ব্যক্তি কিন্তু আনসোশ্যাল হয়ে যায় না, ব্যক্তি কিন্তু কোনো হার্মফুল কাজ করে না তার যৌন চাহিদার পরিতৃপ্তির জন্য। সেই জন্যই তো পরিবার একে অপরের প্রতি দায়বদ্ধ থাকে। সুতরাং জৈবিক চাহিদার পরিপূরণে কিন্তু পরিবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেকেন্ড কি বলছে? সন্তান উৎপাদন ও লালন পালন। সন্তানের জন্মদান এবং লালন পালন কিন্তু পরিবারের মধ্যেই সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ এই যে সন্তানের যে জন্মগ্রহণ পরিবারের মধ্যেই সম্পন্ন হয়। কারণ কি? কারণ পরিবার গঠনে বা জৈবিক সম্পর্কের ক্ষেত্রে যে আইনসম্মত স্বীকৃতি সমাজে রয়েছে, সেই জৈবিক চাহিদার পরিপূরণ থেকেই কিন্তু সন্তানের জন্মগ্রহণ হয়ে থাকে। এবং সন্তানের শুধু জন্মই দিয়ে দেয় না, তার সাথে সাথে কিন্তু সন্তানের লালন পালনের দায়িত্ব পরিবার নিয়ে থাকে। সুতরাং পরিবার একটা দীর্ঘমেয়াদী কাজ করে থাকে। সন্তানের এই যে লালন পালন কিন্তু একদিনের কাজ নয়, এটা দীর্ঘ সময়ের কাজ। সুতরাং পরিবার এই যে সন্তানের দায়িত্ব গ্রহণ করছে নিঃস্বার্থভাবে, যা দীর্ঘ সময় ধরে কিন্তু সমাজে অস্তিত্ব বজায় রাখে। বাড়ি এবং ন্যূনতম মৌলিক সুযোগ সুবিধা বা অর্থনৈতিক কার্যাবলী বিধান। তার মানে কিছুই না, তার মানে হচ্ছে অর্থনৈতিক সুযোগ সুবিধা ও আরো অন্যান্য যে সুযোগ সুবিধার প্রয়োজন রয়েছে সেগুলো পরিবার সরবরাহ করে। যেমন ধরা যাক, যখনই পরিবার গঠিত হয় তাদের যে ভরণ পোষণ, ফুড, আরো যে সমস্ত আনুষঙ্গিক খরচা, এগুলো তো দায়ভার কে বহন করবে? এগুলো দায়ভার বহন করবে কিন্তু পরিবার নিজেই। তাহলে পরিবারের যে ব্রেড উইনার, যে পরিবারের আর্নিং এর দায়িত্ব রয়েছে, সেই কিন্তু এই গুরুদায়িত্ব বহন করে। সেই কিন্তু অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলোর বিষয়গুলো মাথায় রাখে। কারণ সন্তান জন্মগ্রহণ হয়ে যাওয়ার পরে সন্তানের লালন পালন এবং তার শিক্ষাদান, তার অন্যান্য চাহিদাগুলির পরিপূরণ কিন্তু পরিবারই করে থাকে। এবং সেই চাহিদাগুলির পরিপূরণের জন্য কিন্তু অর্থের প্রয়োজন রয়েছে। তাহলে আমরা পরোক্ষভাবে কি বলতে পারি? পরিবার কিন্তু অর্থনৈতিক চাহিদাগুলোরও পরিপূরণ ঘটায়। আর কি করে? শিক্ষাগত চাহিদা প্রদান করে।
সন্তানদের শিক্ষা প্রদান করানোর দায়িত্ব কার কাছে আছে? পরিবারের উপরেই আছে। পরিবার অর্থ খরচা করে, পরিবার শিক্ষা ক্ষেত্রে সন্তানকে যুক্ত করিয়েছে বলেই না তবে সন্তান শিক্ষা গ্রহণ করছে। আর কি? ভালোবাসা এবং সহানুভূতি বা মনস্তাত্ত্বিক সমর্থন এবং আশ্বাস প্রদান। ভালোবাসা এবং সহানুভূতি তার মানে হচ্ছে পরিবারের এই যে আবেগীয় বন্ধন রয়েছে, এই আবেগীয় বন্ধনে কিন্তু পরিবার আশ্বস্ত করে তার সদস্যদের। পরিবারের সদস্যরা যদি কোনো সমস্যার সম্মুখীন হয় বা কোনো কাজে ভীতত্রস্ত হয়, তাহলে কিন্তু পরিবারই তাকে আশ্বস্ত করে যে তুমি এগিয়ে চলো, তোমার পেছনে আমি আছি বা আমি তোমার সাথে আছি। তোমার যা প্রয়োজন হবে আমি সরবরাহ করিব। তাহলে এই যে ভালোবাসা, সহানুভূতি, দায়িত্ববোধ, এই কাজগুলো কিন্তু পরিবারই করে থাকে। আর কি করে থাকে? সামাজিকীকরণ। সামাজিকীকরণ কিন্তু পরিবারের একটা গুরুত্বপূর্ণ কাজ এবং পরিবার যেহেতু একটা প্রাথমিক ইউনিট এবং তার কাজে একটা গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে এই যে সামাজিকীকরণ। কারণ শিশুকে সমাজের একজন সদস্য রূপে গড়ে তোলা খুব কঠিন কাজ এবং তার প্রাথমিক দায়ভার গ্রহণ করে কিন্তু পরিবার। কারণ পরিবারেই শিশু জন্মগ্রহণ করে এবং একটা সন্তানকে সমাজের মতো করে গড়ে তোলা খুব কঠিন একটা কাজ এবং সেই কঠিন কাজটাকে পরিবার কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই সম্পাদন করে থাকে। আর কি করে? সুরক্ষা প্রদান, সোশ্যাল সিকিউরিটি। একটা সন্তান যখন কোনো পরিবারে জন্মগ্রহণ করে, তার দায়িত্ব নেওয়া, তাকে বড় করে তোলা, তার হেলথ পরিষেবা, তার বিভিন্ন অন্যান্য সমস্যা, এই সমস্ত দিকগুলোর সামনে পরিবার যেন একটা ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে এবং সমস্ত সমস্যার সমাধান করে এবং তাকে সুরক্ষা প্রদান করে। তাহলে পরিবার শুধুমাত্রই কিন্তু সন্তানের জন্ম দেয় না, পরিবার কিন্তু আরো বিভিন্ন ধরনের কাজ করে থাকে যাতে মানুষকে বা সন্তানকে প্রকৃত সামাজিক মানুষ হিসাবে গড়ে তুলতে পারে। এবং এই কাজটা কিন্তু একদিনের বা দুদিনের নয়, এই কাজটা কিন্তু দীর্ঘমেয়াদী। প্রত্যেকটা সমাজেই পরিবার নামক প্রতিষ্ঠানগুলো কিন্তু এই কাজটা প্রতিনিয়ত করে চলেছে এবং এই দীর্ঘমেয়াদী কাজের মধ্যে দিয়েই পরিবার কিন্তু সমাজকে স্বতঃস্ফূর্ত করছে। তারপরে এই স্লাইডে আমরা দেখে নেব পরিবারের গুরুত্বপূর্ণ প্রকার এবং সেক্ষেত্রে পৌলিন কোলেনডা কিভাবে নিউক্লিয়ার ফ্যামিলিকে ডিফাইন করছেন সেটাকে আমরা বিস্তরভাবে আলোচনা করব। তাহলে প্রথম, একক পরিবার বা যৌথ পরিবার। আমরা খুব ভালো করে জানি যে একক পরিবার হচ্ছে সেই ধরনের পরিবারগুলো যেগুলো সাধারণত স্বামী স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে গড়ে ওঠে। ঠিক আছে? বা কনজুগাল ফ্যামিলিও কিন্তু অনেক ক্ষেত্রে একক পরিবারের মধ্যেই পড়ে, স্বামী স্ত্রীর উপরে ভিত্তি করে যে পরিবার গড়ে ওঠে। আর যৌথ পরিবার কোনগুলো? যৌথ পরিবার হচ্ছে সেই ধরনের পরিবারগুলো যেখানে 3 বা তার বেশি জেনারেশন অর্থাৎ 3টে বা তার থেকে বেশি প্রজন্মের মানুষ একসাথে বসবাস করছেন। যেমন ধরো বাবা-মা, তাদের বিবাহিত সন্তান এবং তাদের সন্তানদের সন্তান। তাহলে এই যে 3টে প্রজন্ম, এই 3টে প্রজন্ম বা তার থেকে বেশি প্রজন্ম যদি একই সাথে বসবাস করে, তখন কিন্তু সেটা যৌথ পরিবারের আকার নিয়ে নেয়। পৌলিন কোরেনডা 1987 এ একক পরিবারের কতগুলো কিন্তু গুরুত্বপূর্ণ টাইপস এর কথা বলছে। এখানে আমরা সেই টাইপস গুলো একটু ভালো করে দেখে নেব। বিষয়টিকে আমি যেভাবে তোমাদের বইয়ে রয়েছে সেভাবেই রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে? নিউক্লিয়ার ফ্যামিলি, একক পরিবার, যেটা আমরা প্রথমেই আলোচনা করছিলাম। টু এ কাপল উইথ অর উইদাউট চিলড্রেন, তার মানে হাজবেন্ড ওয়াইফ বা স্বামী স্ত্রী, তাদের সন্তান বা সন্তান ছাড়া শুধু স্বামী স্ত্রী। তাহলে এটা কি বলছে? কি কাপল উইথ অর উইদাউট চিলড্রেন, এবং সেটাকে বলা হচ্ছে কি নিউক্লিয়ার ফ্যামিলি। তারপরে কি বলা হচ্ছে? সাপ্লিমেন্টেড নিউক্লিয়ার ফ্যামিলি। তাহলে এই যে সাপ্লিমেন্টেড নিউক্লিয়ার ফ্যামিলি কথা বলা হচ্ছে, দেখো এখানে খুব ভালো করে তুমি বোঝো, নিউক্লিয়ার ফ্যামিলি কিন্তু আছে, একক পরিবার আছে, তার এর সঙ্গে কি অ্যাড হয়েছে? এর সঙ্গে একটা শব্দ অ্যাড হয়ে যাচ্ছে সাপ্লিমেন্টেড।
যে পরীক্ষা দেওয়ার সময় আমরা অ্যাড করি না, পরীক্ষার তোমাদের যে মেন সিট যখন তোমার শেষ হয়ে যায় তখন তুমি একটা সাপ্লিমেন্টেড সিট নাও বা লুজ সিট নাও। তাহলে নিউক্লিয়ার ফ্যামিলির সাথে একজন সাপ্লিমেন্টেড পার্সন রয়েছে। কি বলছে এখানে? ইন্ডিকেট এ নিউক্লিয়ার ফ্যামিলি প্লাস ওয়ান অর মোর unmarried, separated or widowed relatives of the parents other than their unmarried children. তাহলে এই যে পরিবার, একক পরিবার, অর্থাৎ সন্তান আছে বা অবিবাহিত যে সন্তান আছে তার সাথে এমন একজন বা তার বেশি ব্যক্তি রয়েছে যারা হচ্ছে আনম্যারিড, অবিবাহিত, সেপারেটেড, বিচ্ছেদ হয়ে গেছে, উইডোড, বিধবা। তাহলে এই যে পেরেন্টস, পিতামাতার সম্পর্কের এমন একজন ব্যক্তি তার সঙ্গে থাকছে, তখন তাকে আমরা বলবো সাপ্লিমেন্টেড নিউক্লিয়ার ফ্যামিলি। অর্থাৎ এখানে যেমন এটা একটা উদাহরণ ধরো, যেমন ধরো বাবার ভাই হয়তো সঙ্গে আছে, তার মানে কাকা, বা ধরো দুই ভাই এবং এক ভাইয়ের ওয়াইফ, তারা একসঙ্গে বসবাস করে। তাহলে একজন হাজবেন্ড ওয়াইফ আছে, তার সঙ্গে হাজবেন্ড এর ব্রাদার, তারা এক জায়গায় বসবাস করে, তখন সেটা হয়ে যাবে সাপ্লিমেন্টেড নিউক্লিয়ার। যে সাপ্লিমেন্ট মানেই হচ্ছে এমন একজন যে ওই নিউক্লিয়ার ফ্যামিলির সাথে অ্যাসোসিয়েট হয়ে থাকছে। আর কি বলছে? থার্ড কি বলছে? সাব নিউক্লিয়ার ফ্যামিলি। দেখো নিউক্লিয়ার ফ্যামিলি কমন, আগেরটা সাপ্লিমেন্টেড পেয়েছিলাম, এটাতে আমরা পেয়েছি সাব। ইজ আইডেন্টিফাইড অ্যাজ আ ফ্র্যাগমেন্ট অফ former nuclear family, for instance a widower or his or her unmarried children or sibling, unmarried or widowed or separated or divorced living together. তাহলে সাব নিউক্লিয়ার ফ্যামিলি কি বলছে? ফ্র্যাগমেন্টেড অফ এ ফর্মার নিউক্লিয়ার ফ্যামিলি। তাহলে নিউক্লিয়ার ফ্যামিলি ভেঙে গেছে, ঠিক আছে, ফ্র্যাগমেন্ট। তাহলে যেমন ধরো ইউএস এর কান্ট্রিতে এই ধরনের পরিবার তুমি খুব পাবে, উইডো আর উইডোয়ার উইথ হিজ অর হার আনম্যারিড চিলড্রেন, ঠিক আছে, বা সিবলিংস। তার মানে ধরো দুটো উদাহরণ দিয়ে এখানে বলছে, ধরো হাজবেন্ড এন্ড ওয়াইফ এর মধ্যে কেউ মারা গেছে, ওয়াইফ মারা গেছে বা হাজবেন্ড মারা গেছে, তাহলে উইডো বা উইডোয়ার হয়ে গেল, এবং তার কি বলছে? তার আনম্যারিড চিলড্রেন, অবিবাহিত সন্তান বসবাস করছে। বা এরকম বলতে পারি সিবলিং বসবাস করছে। তাহলে সিবলিং যখন বসবাস করছে, সিবলিং মানে ধরো দুই ভাই বা তো ভাই বোন বা ধরো দুই বোন, তাহলে এরা যখন বসবাস করে তখন তাকে বলা হয় সাব নিউক্লিয়ার ফ্যামিলি। কারণ সেটা পরিবার, আত্মীয়তার সম্পর্ক, আবেগীয় বন্ধন রয়েছে, কিন্তু সেখানে কিন্তু তথাকথিতভাবে নিউক্লিয়ার ফ্যামিলির যে বৈশিষ্ট্য, প্রাথমিক যে বৈশিষ্ট্য সেটা কিন্তু নেই। সেজন্যই বলছে সাব নিউক্লিয়ার ফ্যামিলি। সিঙ্গল পার্সন হাউসহোল্ড, সিঙ্গল পার্সন হাউসহোল্ড মানে হচ্ছে সেই ধরনের পরিবার যেখানে ব্যক্তি একা বসবাস করে। ধরো হাজব্যান্ড এন্ড ওয়াইফ, হাজব্যান্ড এন্ড ওয়াইফ বা ধরো সন্তান যেই ছিল, তাহলে কি আর বেঁচে নেই কিন্তু হাজব্যান্ডই হয়তো বেঁচে আছে, বা ধরো ভাইস ভার্সা ওয়াইফ হয়তো বেঁচে আছে, তাহলে যদি একাই বসবাস করে, তাহলে এই ধরনের পরিবারকে তখন বলা হচ্ছে সিঙ্গেল পার্সনস হাউসহোল্ড। 4 নম্বর কি বলছে? সাপ্লিমেন্টেড সাব নিউক্লিয়ার ফ্যামিলি। তাহলে দেখো এই যে সাপ্লিমেন্টেড শব্দটা আবার ঘুরে এসছে। সাপ্লিমেন্ট শব্দটা আমরা কোথায় পেয়েছিলাম? নিউক্লিয়ার ফ্যামিলির ক্ষেত্রে। তাহলে নিউক্লিয়ার ফ্যামিলির যে বৈশিষ্ট্য তার সঙ্গে সাপ্লিমেন্ট মানে হচ্ছে এমন একজন ব্যক্তি সে বসবাস করছে যে অবিবাহিত বা বিচ্ছিন্ন বা বিধবা। ঠিক তাই হবে ধরো এই বৈশিষ্ট্যের ক্ষেত্রেও তাই। তার মানে সাব নিউক্লিয়ার ফ্যামিলি মানে ধরো এই যে একটা যে এক্সাম্পল গুলো দিলাম, ধরো হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে যারা কোনো একজন মারা গেছে, তার আনম্যারিড চিলড্রেন আছে, বা ধরো দুই ভাই আছে, তাহলে তাদের সাথে এমন একজন ব্যক্তিও বসবাস করছে যে হচ্ছে সাপ্লিমেন্টেড। তাহলে এমন একজন অবিবাহিত বা ডিভোর্স বা উইডোড সে তাদের সাথে বসবাস করে, তখন তাকে বলা হচ্ছে সাপ্লিমেন্টেড সাব নিউক্লিয়ার ফ্যামিলি। যেমন ধরো ধরো এমন হতে পারে যে ধরো উইডোড মাদার ইনলার সঙ্গে বসবাস করছে, বা ধরো উইডোড ফাদার ইনলার সঙ্গে বসবাস করছে,
তাহলে এই যে পরিস্থিতি, এই ধরনের পরিস্থিতি তখন বলা হয় সাপ্লিমেন্টারি সাব নিউক্লিয়ার ফ্যামিলি। যেমন ধরো এমন হতে পারে, ধরো বিবাহিত মহিলা, তার হাজবেন্ড মারা গেছে, বিবাহিত মহিলা তার অবিবাহিত সন্তানকে নিয়ে বসবাস করে, তার সাথে ধরো ওই বিবাহিত মহিলারই ধরো তোমার ডিভোর্সি বা অবিবাহিত ডিভোর্সি মহিলা যেটা বলছি, ধরো বিবাহিত মহিলারই ধরো যার হাজবেন্ড মারা যায়, ডিভোর্সি হয়ে যাবে, বা ধরো তোমার উইডোড হয়ে যাবে, উইডোড। তাহলে এই যে উইডোড যে মহিলার কথা বলা হচ্ছে, যে মহিলা বিধবা, ধরো ঠিক আছে, বিধবা মহিলা তার সন্তানকে নিয়ে বসবাস করছে, যখন এই বিধবা মহিলা ধরো বিধবা মা তার সাথে বসবাস করছে, তাহলে এই ধরনের পরিবারগুলো তখন কিন্তু হয়ে যাবে সাপ্লিমেন্টেড সাব নিউক্লিয়ার ফ্যামিলি। তাহলে আমরা এখানে কি কি পেলাম? নিউক্লিয়ার ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি মানে হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফ বা কাপল তার সাথে সন্তান বসবাস করে, অবিবাহিত মানে অবিবাহিত সন্তান বা সন্তান থাকে না। এছাড়া সাপ্লিমেন্টেড মানে এমন একজন ব্যক্তির সাথে যুক্ত হচ্ছে যে কি হবে, অবিবাহিত, বিচ্ছিন্ন বা বিধবা। সাব নিউক্লিয়ার ফ্যামিলির ক্ষেত্রে কি দেখছি, নিউক্লিয়ার ফ্যামিলি কোন একজন সদস্য মিসিং হচ্ছে। সিঙ্গেল প্যারেন্ট হাউসহোল্ড মানে যেখানে ব্যক্তি একা বসবাস করছে। আর সাপ্লিমেন্টেড সাব নিউক্লিয়ার ফ্যামিলির ক্ষেত্রে কি দেখছি, সাব নিউক্লিয়ার ফ্যামিলির যে বৈশিষ্ট্য তার সাথে সাপ্লিমেন্ট কেউ অ্যাড হচ্ছে। এই হচ্ছে পৌলিন কোলেন্ডার একক পরিবার সম্বন্ধে একটা ধারণা। এরপরে আমরা যা দেখব সেটা হচ্ছে যৌথ পরিবার। এখানে এই যে যৌথ পরিবার, এই যৌথ পরিবারের প্রকৃতিকে আমরা কিভাবে দেখব, তার আগে আমরা উপরে চার্টটা একটু দেখে নেব। উপরে চার্টটার মধ্যে দেখো ভালো করে, এই সিম্বল গুলো খুব ইম্পর্টেন্ট। সিম্বল গুলো কিন্তু মেল ফিমেলের ডিফারেন্সিয়েশনকে ইন্ডিকেট করে। রাউন্ড সিম্বল মানেই হচ্ছে কিন্তু ফিমেলকে ইন্ডিকেট করছে, আর ত্রিকোণ যে সিম্বল এখানে ইন্ডিকেট করছে সেটা কিন্তু কোনো মেলকে ইন্ডিকেট করছে। তাহলে প্রথম যে সম্পর্কটার কথা বলা হচ্ছে হাজব্যান্ড এন্ড ওয়াইফ, হাজব্যান্ড এন্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে কনজুগাল রিলেশনশিপ। ফাদার এবং সন্তানের মধ্যে সম্পর্ক সেটিকে বলা হচ্ছে ফিলিয়াল রিলেশনশিপ। এবং দুই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক তাকে বলা হচ্ছে ফ্র্যাটার্নাল রিলেশনশিপ। তাহলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কনজুগাল, পিতা এবং সন্তানের মধ্যে সম্পর্ককে বলা হয় ফিলিয়াল, এবং দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক যখন হয় তখন তাকে বলা হয় ফ্র্যাটার্নাল। ফ্র্যাটার্নাল মানে হচ্ছে ভ্রাতৃত্বমূলক। তাহলে এই যে ভারতবর্ষে যৌথ পরিবার যে প্রকৃতি, এটাকে আমরা দুটো দিক থেকে দেখব। হোয়াট কনস্টিটিউটস জয়েন্টনেস, কোন কোন বিষয়গুলো এই যৌথ মানসিকতাকে ধরে রাখে, আর কি হু কনস্টিটিউটস আ জয়েন্ট ফ্যামিলি, কে এই যৌথ পরিবারকে ধরে রাখে। তাহলে কোন কোন বিষয়গুলো এই যে যৌথ মানসিকতাকে ধরে রাখছে এটাকে আমরা দেখে নেব। প্রথমে কি বলা হচ্ছে, কমেনশালিটি। কমেনশালিটি মানে হচ্ছে কিছু বাছ বিচার। তাহলে কি করা উচিত, কি করা উচিত নয়, কি খাবার খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়। তাহলে এই যে দায়বদ্ধতা, এই যে বাধা নিষেধ, ঠিক আছে, এই যে প্রমিসকিউটি, এই যে ট্যাবুজ, এইগুলোকে আমরা কোথায় দেখবো? এগুলো আমরা যৌথ পরিবারের মধ্যে পাবো। আমরা যদি অনেক হিন্দু যৌথ পরিবার বা মুসলিম যৌথ পরিবার দেখি, দেখবো তাদের মধ্যে কিন্তু অনেক রিচুয়ালিস্টিক বাধা নিষেধ রয়েছে। তাহলে এই যে রিচুয়ালিস্টিক দিকগুলো, এগুলো ফুডের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা দেখি হিন্দু ধর্মে গোমাংস খাওয়া নিষিদ্ধ, আবার ভাইস ভার্সা যদি আমরা ইসলাম ধর্মের ক্ষেত্রে দেখি, ইসলাম ধর্মে কিন্তু আবার শুয়োরের মাংস খাওয়া নিষিদ্ধ। তাহলে এই যে ফুড হ্যাবিট এবং সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় যে বাছ বিচারের যে ধারণা, সেটা কিন্তু কি করে, সেটা কিন্তু যৌথ পরিবারের কতগুলো জয়েন্টনেসকে ধরে রাখে, মানুষগুলোকে একটা সূত্রে যেন আবদ্ধ করে রাখতে সহায়তা করে। আর কি কমন রেসিডেন্স, আমরা খুব বলতে শুনি এই কথাটা, একান্নবর্তী পরিবার, অর্থাৎ একসাথে বসবাস করা, কমন রেসিডেন্স। অর্থাৎ যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যক্তিরা একই জায়গাতে বসবাস করছে, একই ছাদের তলায় বসবাস করে, বলি না আমরা একই একান্নবর্তী পরিবার, একই হাঁড়ি রান্না খায়, একই জায়গাতে সবাই খাবার খায়। তাহলে এর মধ্যে দিয়ে কিন্তু একটা আবেগীয় সম্পর্কের বাঁধন তৈরি হয়, এবং তারা প্রত্যেকে একটা নির্দিষ্ট জায়গাতেই বসবাস করে, একসাথে বসবাস, যেটা বলছে কমন রেসিডেন্স। আর কি বলছে, জয়েন্ট ওনারশিপ অফ প্রপার্টি,
ভারতবর্ষে যদি যৌথ পরিবারের চিত্র আমরা দেখি, তাহলে দেখবো যে প্রথম থেকে কিন্তু একটা কি রয়েছে, জয়েন্ট ওনারশিপ অফ প্রপার্টি। কারণ প্রথম দিককার যে যৌথ পরিবারগুলো খুব ভালো করে দেখলে দেখবো তারা কিন্তু এগ্রিকালচার সাথে অ্যাসোসিয়েট। তার মানে একই পরিবারে ধরো ৫-৬ জন ভাই ব্রাদার্স রয়েছে, তাদের প্রত্যেকের কিন্তু ভরণ পোষণের দায়িত্ব বা ভরণ পোষণের একমাত্র অর্থনৈতিক ফ্লো হচ্ছে ওই জমিটা, যেটা তাদের প্রত্যেকের একই রয়েছে। তাহলে একটা জমি থেকে যে উৎপাদন হয় সেই উৎপাদনটা এই সমস্ত ব্রাদার্স গুলোকে বা তাদের পরিবারকে একই সাথে আবদ্ধ করে রাখে। সেজন্য বলছে জয়েন্ট ওনারশিপ অফ প্রপার্টি। আর কি, কোঅপারেশন এন্ড সেন্টিমেন্ট। জয়েন্ট ফ্যামিলি মেম্বারসদের মধ্যে একটা গুড কোঅপারেশন রয়েছে, সহযোগিতার ধারণা। পরিবারের প্রত্যেকটা সদস্যই কিন্তু একে অপরের প্রতি দায়বদ্ধ। পিতা মাতা যেমন একে অপরের প্রতি দায়বদ্ধ, তেমনি পিতা মাতা সন্তানদের প্রতি দায়বদ্ধ। ভাইস ভার্সা, সন্তানরা কিন্তু তাদের পিতা মাতার প্রতি অনেক বেশি আবেগীয় বন্ধনে আবদ্ধ এবং দায়বদ্ধতার মোড়কে নিজস্ব ভূমিকা পালন করে থাকে। তাহলে সেই জন্য বলছি কোঅপারেশন, সহযোগিতা এবং সেন্টিমেন্ট, আবেগ রয়েছে। পিতামাতা কিন্তু নিঃস্বার্থভাবে তার সন্তানের দায়িত্বভার গ্রহণ করে, তেমনি নিঃস্বার্থভাবে কিন্তু সন্তানরা পিতামাতার জন্য নিজেকে একাত্ম করে দেয়। রিচুয়াল বন্ডস, রিচুয়ালস বন্ডস মানে হচ্ছে কিছু রিচুয়ালিস্টিক বাধা নিষেধ রয়েছে। প্রত্যেকটা ফ্যামিলি তার সদস্যদের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে কিন্তু কিছু রিচুয়ালিস্টিক বন্ডের উপর ভিত্তি করে। অর্থাৎ কিছু আচার আচরণ রীতিনীতি রয়েছে যেগুলো পরিবারের সকল সদস্যই মেনে চলে। পিতামাতারা সন্তানদের উপরে কিছু নিয়ম নীতি কিন্তু বর্তায়, এটা করো না, ওটা করো, এখানে যেও না, ওখানে যেও, এটা খেও না, এটা খেও। তাহলে এগুলোর মধ্যে দিয়ে কি করে, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু সন্তানদের আচার আচরণকে প্রস্ফুটিত করে, তাকে কিন্তু সূত্রে বেঁধে রাখতে চায়। আর কি দেখবো আমরা, হু কনস্টিটিউটস আ জয়েন্ট ফ্যামিলি, কে এই যৌথ পরিবার গঠন করে, কিন রিলেশনশিপ বিটুইন দ্য মেম্বার্স। কিন রিলেশনশিপ মানে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। তার মানে এই যে সদস্য, পরিবারের সদস্যের মধ্যে একটা আত্মীয়তার বন্ধন রয়েছে, আর এই আত্মীয়তার বন্ধনের জন্যই কিন্তু পরিবারের সদস্যরা দায়বদ্ধ। যেমন দুই ভাই, ভাই এক ভাই আরেক ভাইয়ের উপর দায়বদ্ধ, সন্তান পিতা মাতার উপর দায়বদ্ধ, স্বামী স্ত্রীর উপর দায়বদ্ধ। এই এগুলো কি, এগুলো হচ্ছে কিন্তু এদের মধ্যেকার একটা সম্পর্কের বাঁধন। আর কি, the number of generations in one unit, এবং তাদের মধ্যে এই ফিলিংস যে আমরা প্রত্যেকেই একই বংশ, একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছি। তাহলে এই যে একই পূর্বপুরুষের প্রতি দায়বদ্ধ, একই পূর্বপুরুষের সাথে যে সম্পর্কের যে বাঁধন, এটা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে। না বলছে নাম্বার অফ জেনারেশন ইন ওয়ান ইউনিট, একই ইউনিটের সাথে আবদ্ধ। তাহলে একে অপরের সাথে এই যে আবদ্ধতা, এটা বলছে নাম্বার অফ জেনারেশনস। দ্য শেয়ারিং অফ কমন প্রপার্টি, আর কি বলছে, প্রপার্টি শেয়ার। অর্থাৎ যৌথ পরিবারের সদস্যরা কিন্তু যে যৌথ পরিবারের সম্পদ রয়েছে তারা কিন্তু একে অপরেরকে শেয়ার করে চলে। অর্থাৎ পিতামাতার যে সন্তান, পিতামাতার যে সম্পত্তি, সেগুলো কিন্তু পরোক্ষভাবে তার সন্তানদের মধ্যে যায়। তাহলে এই যে সন্তান, এই সন্তান কি করছে, পিতামাতার সম্পত্তির দায়িত্ব যেমন গ্রহণ করে, তেমনি কিন্তু তার ভাগও পেয়ে থাকে। আমরা আরো কতগুলো টাইপস দেখে নেব। সেই টাইপস গুলো প্রজেক্ট করছে কে, পৌলিন কোলেন্ডা। পৌলিন কোলেন্ডা যৌথ পরিবারের কতগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা বলছেন এবং সেই টাইপস গুলো নিয়ে তিনি আলোচনা করছেন। তিনি দেখাচ্ছেন যে যৌথ পরিবারে কি কি ধরনের টাইপস রয়েছে। কি বলছেন, কোল্যাটারাল জয়েন্ট ফ্যামিলি। কোল্যাটারাল জয়েন্ট ফ্যামিলি দেখে নেব। কি বলছে, টু অর মোর ম্যারিড কাপল বিটুইন হুম দেয়ার ইজ এ সিবলিং বন্ড। তাহলে কি বলছে, টু অর মোর ম্যারিড কাপল, যেমন ধরো দুই ভাই তাদের বিবাহিত স্ত্রীদের নিয়ে একসাথে বসবাস করে।
তখন সেটাকে কিন্তু আমরা বলবো কোল্যাটারাল জয়েন্ট ফ্যামিলি। তারপরে কি বলছে সাপ্লিমেন্টেড কোল্যাটারাল জয়েন্ট ফ্যামিলি। একটু আগে আমরা আলোচনা করছিলাম সাপ্লিমেন্টেড মানে এমন একজন কেউ অ্যাড হবে যে আনম্যারিড, ডিভোর্স বা উইডোড হবে। তাহলে এরা কার সাথে থাকবে? এই যে দুই ভাই তাদের সাথে বসবাস করে। এখানে কি বলছে the supplemented relatives are generally the widowed mother of the married brothers of the widowed father or an unmarried sibling। তাহলে এই যে দুই ভাই তাদের বিবাহিত স্ত্রীদের নিয়ে একসাথে বসবাস করে, তার সাথে কিন্তু যদি তাদের বিধবা মা বা বিধবা বাবা বসবাস করে বা আনম্যারিড কোনো ব্রাদার বসবাস করে, তখন সেটা কিন্তু হয়ে যাবে সাপ্লিমেন্টেড কোল্যাটারাল জয়েন্ট ফ্যামিলি। এরপর আমরা কি দেখব? লিনিয়াল জয়েন্ট ফ্যামিলি, টু কাপল বিটুইন হুম দেয়ার ইজ এ লিনিয়াল লিঙ্ক, বংশগত যে সংযোগ রয়েছে, লিঙ্ক বিটুইন আ প্যারেন্টস এন্ড হিজ ম্যারিড সন or sometimes between a parent and his married daughter live together। তার মানে এমন একটা পরিবারের কথা বলছে যে পরিবারে কিন্তু লিনিয়ার জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট দেখো, জয়েন্ট বলছে মানেই এখানে দেখো সেখানে বলছে যে পিতা মাতার সাথে তার সন্তানদের পরিবারও কিন্তু একসাথে বসবাস করছে। তাহলে এই যে সন্তানদের পরিবার, তার মানে তার পুত্র সন্তান তার ওয়াইফ যদি তার সাথে বসবাস করে, বা তার কন্যা সন্তান বা তার হাজবেন্ড যদি একসাথে বসবাস করে তার পিতামাতার সাথে, তখন কিন্তু সেই ধরনের পরিবার হয়ে যাবে লিনিয়ার জয়েন্ট ফ্যামিলি। আবার দেখো এর সাথে সেই পয়েন্টটা অ্যাড হচ্ছে সাপ্লিমেন্টেড লিনিয়ার জয়েন্ট ফ্যামিলি। তাহলে এই যে জয়েন্ট ফ্যামিলি কথা বলছিলাম, এর সাথে সেই সাপ্লিমেন্টেড ব্যক্তিটা অ্যাড হবে। তাহলে ধরো এই কি দেখতে পারি, আমরা একটা एग्जांपल খুব সুন্দর দেওয়া হয়েছে, ফাদারস উইডোয়ার ব্রাদার অর দ্য সনস ওয়াইফস আনম্যারিড ব্রাদার অর সিস্টার। তাহলে এই যে পরিবারটা রয়েছে তার সাথে কি রয়েছে? ফাদারস উইডোড ব্রাদার, যেমন ধরো বিধবা কাকা, সে ধরো সেই পরিবারের সাথে বসবাস করছে, তখন কিন্তু সেটা হয়ে যাবে সাপ্লিমেন্ট। তাহলে ওই যে কাকা, বিধবা কাকা ওই পরিবারের সাথে যুক্ত হয়ে গেল, তাহলে ওই বিধবা কাকা হচ্ছে কিন্তু সাপ্লিমেন্ট। এরপরে আমরা কি দেখব? লিনিয়াল কোল্যাটারাল জয়েন্ট ফ্যামিলি। তাহলে লিনিয়াল কোল্যাটারাল মানে হচ্ছে কোল্যাটারাল আমরা পেয়ে গেলাম দুই ভাই, আমরা দেখলাম দুই বা তার বেশি ভাই যখন কি হয়, যখন তাদের বিবাহিত স্ত্রীদের নিয়ে একসাথে বসবাস করছে। এটা লিনিয়াল কি হবে? লিনিয়াল যখন হবে তখন কি বলছে? থ্রি অর মোর কাপলস আর লিঙ্কড লিনিয়ালি এন্ড কোল্যাটারালি। তাহলে এই যে ব্রাদার্স তাদের মধ্যে লিনিয়ালি সম্পর্ক রয়েছে, তাদের বংশগত সম্পর্ক রয়েছে। অর্থাৎ দেখা গেল 5 ব্রাদার্স একসাথে বসবাস করছে, তাহলে এই 5 ব্রাদার্স এর মধ্যে কিন্তু লিনিয়াল সম্পর্ক রয়েছে, তখন সেটা হয়ে যাবে কিন্তু কি লিনিয়াল কোল্যাটারাল জয়েন্ট ফ্যামিলি। আর কি বলছে? সাপ্লিমেন্টেড লিনিয়াল কোল্যাটারাল জয়েন্ট ফ্যামিলি। সাপ্লিমেন্ট আবার পেয়ে গেছি, তাহলে উইডোয়ার কোনো ব্যক্তি আবার সেখানে, বা ধরো আনম্যারিড বাট সেপারেট কোনো ব্যক্তি তার সাথে আবার যুক্ত হয়েছে। তার মানে ধরো একই পরিবারে ধরো 5 ব্রাদার্স তাদের ওয়াইফ এবং আনম্যারিড চিলড্রেনদের নিয়ে বসবাস করছে, এবং সেই পরিবারের সাথে দেখা গেল হয়তো তাদের বিধবা কাকা সেও এসে বসবাস করছে, ব্যাস তখন সেটা হয়ে যাবে কিন্তু সাপ্লিমেন্টেড লিনিয়াল কোল্যাটারাল জয়েন্ট ফ্যামিলি। তার কারণ হচ্ছে সাপ্লিমেন্টেড শব্দটা এখানে লিনিয়াল কোল্যাটারাল কেন বলছে, তার কারণে সেই ব্যক্তিই চয়ন হবে যে ব্যক্তি কিন্তু তাদের সাথে লিনিয়ালি লিংক রাখবে। তার মানে এই যে দুটো পরিবার থাকলো, হাজবেন্ড আর ওয়াইফ কেন্দ্রিক পরিবার, তাদের সম্পর্কেরই কিন্তু কাউকে এখানে থাকতে হবে, তবেই সেটা কিন্তু হবে সাপ্লিমেন্টেড লিনিয়াল কোল্যাটারাল জয়েন্ট ফ্যামিলি। সুতরাং দেখা যাচ্ছে যে পৌলিন কোলেন্ডা কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি এবং জয়েন্ট ফ্যামিলি উভয় ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ টাইপস এর কথা বলছেন, এবং সেই টাইপস গুলোকে তিনি কিন্তু খুব সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে ডিফাইনও করেছেন। এরপরে আমরা যে পয়েন্টে আলোচনা করব সেটা হচ্ছে বিবাহ। বিবাহ কি? দেখো বলছে দুটো ব্যক্তির মধ্যে একটি আইনগতভাবে গৃহীত সম্পর্ক,
যেখানে তারা একসাথে বসবাস করে থাকে। তাহলে দেখো বিবাহকে এমন একটা আইনসম্মত স্বীকৃতির মূলক সম্পর্কে কথা বলছে যেখানে টু পার্সন, দুটো ব্যক্তির একসাথে বসবাস করার কথা বলছে। দেখো একটা সময় ছিল যখন বৈবাহিক সম্পর্কে মহিলা এবং পুরুষ শব্দটি ব্যবহার করা হতো, কিন্তু কালক্রমে আমরা কিন্তু সমাজ পরিবর্তনের মধ্যে দেখতে পাচ্ছি যে গে ম্যারেজ এবং লেসবিয়ান ম্যারেজের অবস্থা দেখতে পাচ্ছি। তার মানে দুজন পুরুষ বা দুজন মহিলাও কিন্তু নিজেদের মধ্যে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারে। সেই কারণেই বলা হয়েছে দুটো ব্যক্তি, দুটো পার্সনস। তাহলে এই পার্সনস বা ব্যক্তিটা একজন পুরুষ একজন মহিলা হতে পারে, বা দুজনই মহিলা হতে পারে, বা দুজনই পুরুষ হতে পারে। তাদের তারা যে একসঙ্গে বসবাস করবে, এই একসঙ্গে বসবাসটার যেন আইনগত স্বীকৃতি থাকে। তাহলে এই যে তাদের মধ্যেকার সম্পর্ক এবং তার মধ্যে যখন আইনগত স্বীকৃতি থাকবে, তখনই সেটা কিন্তু বিবাহের রূপ নেবে। এবং এই যে বিবাহ, সেক্ষেত্রে জীবন সঙ্গী নির্বাচনের কিন্তু বেশ কতগুলো নিয়ম রয়েছে, আমরা সেগুলো স্টেপ বাই স্টেপ দেখে নেব। প্রথমেই রয়েছে প্রোহ্যাবিটেড রুলস, অর্থাৎ প্রোহ্যাবিটেড মানে কিছু নিষেধাজ্ঞা রয়েছে বিবাহের জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে। তাহলে এই নিষেধাজ্ঞাগুলো কি কি বা কি কি তোমার ক্রাইটেরিয়ান মেনটেন করছে সেগুলো আমরা দেখে নেব। এন্ডোগ্যামি, প্রথমেই বলছে এন্ডোগ্যামি বা অন্তঃগোষ্ঠী বিবাহ, অর্থাৎ ব্যক্তি তার যে জীবন সঙ্গী নির্বাচন করবে, সেই নির্বাচন কিন্তু সে যে গোষ্ঠী, সে যে গ্রাম, সে যে জাত, সে যে ধর্ম সদস্য, তার মধ্যে থেকেই বেছে নিতে হবে। তখনই সেটা হয়ে যাবে কিন্তু এন্ডোগ্যামি, অন্তঃগোষ্ঠী বিবাহ। জিএস ঘুরে যখন জাত ব্যবস্থার কথা আলোচনা করছে, সেখানেও কিন্তু তিনি এন্ডোগ্যামির কথা বলছেন, যে জাত ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ফিচারসই হলো কিন্তু এন্ডোগ্যামি, অন্তঃগোষ্ঠী বিবাহ। অর্থাৎ জাতের মধ্যে আমরা কিন্তু নিজ জাতের মধ্যে বিবাহ করার প্রবণতা অনেক বেশি লক্ষ্য করি। অর্থাৎ ব্যক্তি অন্য জাতের মানুষকে কিন্তু বিবাহ করতে পারবে না, এন্ডোগ্যামি বলা হয়, অন্তঃগোষ্ঠী বিবাহ। এরপরে আমরা কি দেখব, এক্সোগ্যামি, বহিঃগোষ্ঠী বিবাহ। বহিঃগোষ্ঠী বিবাহের ক্ষেত্রে কি দেখব, অর্থাৎ ব্যক্তি যে জাত, যে গোষ্ঠী, যে শ্রেণী, ঠিক আছে, বা যে ভিলেজে বসবাস করে, সেখানে সে বসবাস করবে না, তার বাইরের কোনো গোষ্ঠী, গ্রাম বা জাতের সাথে বিবাহ সম্পাদন করবে। তখন তাকে বলা হয় এক্সোগ্যামি ম্যারেজ। ঠিক আছে, কারণ তারা ভেবেই নিয়েছে যে যে একটা নির্দিষ্ট কোর্স বা একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত যে সমস্ত মানুষরা বসবাস করছে, তারা প্রত্যেকেই একে অপরের ভাই বোন। তাহলে এই যে একে অপরের ভাই বোন, অর্থাৎ তারা কিন্তু একে অপরের প্রতি বিবাহ করতে পারবে না, এক্সোগ্যামি, বহিঃগোষ্ঠী বিবাহ। তাহলে কি করতে হবে, সেই গ্রাম বা ভিলেজের বাইরে কারোর সাথে বিবাহ করতে হবে, এর সাথে তাদের কোনো জাতিগত বা ধর্মগত কোনো সম্পর্ক নেই। এরপরের যে টপিকটা, সেটা কি পয়েন্ট, সেটা হচ্ছে ইনসেক্ট ট্যাবু। তাহলে এই যে ইনসেক্ট ট্যাবু যেটা কথা বলছে, এই ইনসেক্ট ট্যাবুটা কি, অজাচার নিষিদ্ধ। অজাচার নিষিদ্ধ মানেই হচ্ছে যে ব্যক্তি কিন্তু তার ভাই বা বোনকে বিবাহ করতে পারবে না। অর্থাৎ একই সম্পর্কে বা রক্তের সম্পর্কে মানুষদের মধ্যে বিবাহ সম্পর্কের ক্ষেত্রে যে বাধা নিষেধ, তখন তাকে বলা হচ্ছে কিন্তু অজাচার। তাহলে কি দেখলাম, এক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে হিন্দু ধর্মের ক্ষেত্রে যদি দেখি, আমরা কিন্তু ভাই বোনদের মধ্যে হিন্দু বিবাহ হয় না, বা দুই ভাইয়ের মধ্যে বা দুই বোনের মধ্যে বা ভাই বোনের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, দ্যাট ইজ কল্ড অজাচার। তাহলে অজাচার নিষিদ্ধ, বৈবাহিক সম্পর্ক বা যৌন সম্পর্ক কিন্তু এক্ষেত্রে করা উচিত নয়। তাহলে এই যে নিষিদ্ধ, এই যে প্রেসক্রাইব বা প্রেফারেন্সিয়াল বিষয়গুলো, এগুলো কিন্তু বৈবাহিক ক্ষেত্রের সাথে গভীরভাবে সংযুক্ত। এরপর আমরা কি দেখব, এরপর আমরা দেখব হাইপারগ্যামি আর হাইপোগ্যামি। হাইপোগ্যামিকে কিন্তু, হাইপারগ্যামিকে আবার কিন্তু অনুলোম বলা হয়, হাইপোগ্যামি কিন্তু প্রতিলোম বলা হয়। পরীক্ষায় যদি এই ধরনের টার্ম গুলো ইউজ হয়, সেক্ষেত্রে এগুলো একটু জেনে রাখা ভালো। হাইপারগ্যামি বা অনুলোমা, অনুলোমা মানে হচ্ছে একজন উঁচু জাতের পুরুষ নিচু জাতের মহিলাকে বিবাহ করবে, তখন তাকে বলা হয় অনুলোম বা হাইপারগ্যামি।
ঠিক তার উল্টো হচ্ছে কিন্তু প্রতিলোম বা হাইপোগ্যামি। কি দেখবো, একজন উঁচু জাতের মহিলা যখন একজন নিচু জাতের পুরুষকে বিবাহ করে, তাহলে এই যে বিবাহের ক্ষেত্রে এই যে ধরন, এই ধরনগুলো কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। এন্ডোগ্যামি, এক্সোগ্যামি, ইনসিক্টাবো, হাইপারগ্যামি, হাইপোগ্যামি। তাহলে এই যে বিভিন্ন ধরনের যে টাইপস, এই টাইপস গুলো কিন্তু কোথায় রয়েছে, প্রোহ্যাবিটেড রুলস এর মধ্যে রয়েছে। এই টাইপস গুলো থেকে কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে যে এক্স্যাক্টলি কিভাবে সমাজ কাঠামোর মধ্যে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। অন্তঃগোষ্ঠী বিবাহ, বহিঃগোষ্ঠী বিবাহ, অজাচার, অনুলোমা, প্রতিলোমা, এই যে বিবাহের বিভিন্ন বিস্তর ধরন, এগুলো কিভাবে আমাদের উপরে প্রভাব ফেলছে, সমাজের উপরে প্রভাব ফেলছে। তাহলে দেখো, একটু আগেই আমরা যেটাকে পড়ছিলাম কি, প্রোহ্যাবিটেড রুলস, তার মানে কিছু নিষেধাজ্ঞা মূলক নিয়ম। এরপর আমরা কি দেখব 2 নম্বরে, প্রেফারেন্সিয়াল আর প্রেসক্রিপটিভ রুলস। অর্থাৎ কিছু বিবাহের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে, প্রেফারেন্স কাজ করছে, অগ্রাধিকার কাজ করছে। তাহলে প্রথম কি বলছে, প্রথমেই বলা হচ্ছে ক্রস কাজিন ম্যারেজ। ক্রস, দেখো ক্রস বলছে, ক্রস রাস্তায় আমরা দেখি না ক্রস, জেব্রা ক্রসিং এ আমরা দেখি ক্রস, তাহলে এই যে ক্রস, তাহলে ক্রস কাজিন মানে কাজিনদের মধ্যে বিবাহ। এটা বলছে ক্রস কাজিন মানে ধরো মাতা আর পিতা, তাহলে মায়ের সম্পর্কের যে সমস্ত সন্তান সন্ততিরা রয়েছেন, আর এদিকে পিতার সম্পর্কের যে সমস্ত সন্তান, তাদের যে এবং যে সিবলিংসরা রয়েছে। তাহলে একটা ব্যক্তির জীবনের দুটো প্যারালাল বংশ লিনিয়েজ আমরা দেখতে পাচ্ছি, এটা একটা মায়ের সম্পর্কের, একটা ধরো বাবার সম্পর্কের। ক্রস কাজিন মানে হচ্ছে যখন এই দুটো সম্পর্কের মধ্যে বিবাহ হয়। তাহলে ধরো বাবার সম্পর্কের কোনো আত্মীয়ের সাথে মায়ের সম্পর্কে কোনো আত্মীয়ের বিবাহ হচ্ছে, তাহলে কাজিনদের মধ্যে বিবাহ হচ্ছে বাবা আর মায়ের সম্পর্কে। ধরো মায়ের সম্পর্কের ছেলের সাথে বাবার সম্পর্কে কোনো মহিলার বিবাহ হচ্ছে, তাহলে এই যে কাজিনদের মধ্যে যে বিবাহ, এই কাজিনদের মধ্যে বিবাহকে বলা হয় ক্রস কাজিন ম্যারেজ। এরপরে যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে প্যারালাল কাজিন ম্যারেজ। দেখো ক্রসের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে বিবাহের ক্ষেত্রে যে কাজিনরা বিবাহ করছে, এবং সেক্ষেত্রে কাজিনের একজন বাবার সম্পর্কে, একজন মায়ের সম্পর্কে। কিন্তু প্যারালাল কাজিনের ক্ষেত্রে আমরা দেখবো কাজিনদের মধ্যে বিবাহ হচ্ছে কিন্তু একই সম্পর্কে প্যারালাল, যেমন ধরো মায়ের সম্পর্কের কাজিনদের মধ্যে বিবাহ, ধরো মায়ের সম্পর্কের ভাইয়ের সাথে মাসির সম্পর্কে কোনো বোনের বিবাহ, প্যারালাল কাজিন, একই বংশের মধ্যে এই বিবাহগুলো হচ্ছে। ভাইস ভার্সা আমরা পিতা সম্পর্কে বলতে পারি, পিতার সম্পর্কে কোনো তার ছেলের সাথে তাদের কাকার কোনো মেয়ের হয়তো বিবাহ হলো। তাহলে এই যে প্যারালাল, প্যারালাল মানে হচ্ছে একই লিনিয়েজের মধ্যে দিয়ে হচ্ছে, তখন তাকে বলা হয় প্যারালাল কাজিন ম্যারেজ। এরপরে যে টপিকটা আমরা দেখব, সরোরেট এবং লেভিরেট। সরোরেট এবং লেভিরেট, সরোরেট এবং লেভিরেট কি দেখছি, সরোরেট এবং লেভিরেট ক্ষেত্রে কিন্তু আমরা এই যে মহিলাদের বিবাহ করা হচ্ছে, ঠিক আছে, এই মহিলাদের যদি যখন বিবাহের ক্ষেত্রে তারা একে অপরের পলিগ্যামি আমরা কি দেখছি, পলিগ্যামি হচ্ছে যখন একজন পুরুষের সাথে একাধিক মহিলা বা একজন মহিলার সাথে একাধিক পুরুষের বিবাহ। এই পলিগ্যামিকেই আমরা দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পলিজিনি আর একটা হচ্ছে পলিঅ্যান্ড্রি। পলিজিনি কোনগুলো, পলিজিনি হচ্ছে যখন একজন পুরুষ একাধিক মহিলাকে বিবাহ করে, তখন তাকে বলা হয় পলিজিনি। যেমন আমরা অনেক পৌরাণিক ব্যবস্থা দেখেছি, পৌরাণিক সাম্রাজ্যের ক্ষেত্রে রাজা অনেকগুলো করে রানী থাকতো, তাহলে রাজার এই যে অনেকগুলো করে রানী রয়েছে, রাজা অনেকগুলো রানী রয়েছে মানে রাজার অনেকগুলো স্ত্রী রয়েছে, পলিজিনি। পলিঅ্যান্ড্রির ক্ষেত্রে কি দেখবো, পলিঅ্যান্ড্রির ক্ষেত্রে দেখবো একজন মহিলা যখন একাধিক পুরুষকে বিবাহ করে। এটা এটা সাধারণত সেই ধরনের ট্রাইবাল ফ্যামিলিতে দেখা যায় যেখানে কিন্তু মহিলাদের সংখ্যা কম, সেখানে কিন্তু কি করছে, একজন মহিলা একাধিক পুরুষকে বিবাহ করছে, তখন তাকে বলা হয় পলিঅ্যান্ড্রি। টাইপস গুলোকে একটু ভালো করে দেখতে হবে, ক্রস কাজিন ম্যারেজ, প্যারালাল কাজিন, সরোরেট, লেভিরেট, মোনোগ্যামি, পলিজিনি, পলিঅ্যান্ড্রি, এগুলো কিন্তু ডিফারেন্ট টাইপস। এই ডিফারেন্ট টাইপস গুলো কিন্তু
পরিবারের বিবাহের টাইপসও কিন্তু আইডেন্টিফাই করে। এরপর আমরা যে টপিকটা দেখবো সেই টপিকটা হচ্ছে আত্মীয়তা। তাহলে দেখো কিভাবে পরিবার, বিবাহ এবং আত্মীয়তা একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত রয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসকেই স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করছি। আত্মীয়তার বন্ধন দেখো বৈবাহিক সূত্রের মধ্যে দিয়ে দুটো ব্যক্তি একে অপরের কাছে আসে। যদি আমরা ধরে নিই যাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, তার মানে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, তারা বৈবাহিক সূত্রে একে অপরের কাছে এলো এবং তারা একে অপরের উপর দায়বদ্ধ। তাহলে বৈবাহিক সূত্রে তারা গড়ে তুললো একটা পরিবার এবং সেই পরিবারের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই বৈবাহিক সম্পর্ক, রক্তের সম্পর্ক, ঠিক আছে? এই যে বৈবাহিক সম্পর্ক বা রক্তের সম্পর্ক, এগুলো কি আদতে? এগুলো হচ্ছে আদতে একটা হচ্ছে আত্মীয়তার বন্ধন। তাহলে বেসিক কনসেপ্টে মধ্যে আমরা কি দেখবো? আমরা প্রথমেই দেখবো আত্মীয়তার বন্ধনকে দেখে নেব। তাহলে পরিবারের সদস্যরা কিন্তু একে অপরের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। প্রত্যেকটা সদস্য কিন্তু আত্মীয়তার বন্ধনে আবদ্ধ এবং এই আত্মীয়তার ডিগ্রি কিন্তু কম বেশি হয়ে থাকে। তাহলে বাবা মায়ের সাথে সন্তানের যে পরিমাণ আত্মীয়তার বন্ধন রয়েছে, কাকার সাথে সেই পরিমাণ সম্পর্ক হয়তো কম, বা কাকার ছেলেদের বা কাকার ছেলেদের যে পরিবার তার সাথে আত্মীয়তার সম্পর্ক বাবা মতো তখনই হতে পারে না। তাহলে ডিগ্রি অফ কিনশিপ কিন্তু চেঞ্জ হতে শুরু করে। সম্পর্কের যে আবেগ, সম্পর্কের যে বাঁধন সেটা কিন্তু সব জায়গায় একই রকম নয়। তাহলে সম্পর্কের যে তীব্রতা, এই তীব্রতা কিন্তু কম বেশি পরিবর্তিত হতে থাকে এবং এই সম্পর্কে যথেষ্ট সিগনিফিকেন্স বা গুরুত্ব রয়েছে। কেন? কারণ এগুলো মানুষকে কি করে? এগুলো মানুষকে দায়বদ্ধ করে, আবেগপ্রবণ করে, মানুষের মধ্যে রুচিশীল মানসিকতা তৈরি করে। তাহলে সিগনিফিকেন্স বা গুরুত্ব আমরা কি দেখলাম? আত্মীয়তা কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে এবং মানুষকে একে অপরের প্রতি দায়বদ্ধ করে তুলতে সহায়তা করে। আর কি দেখব? আর আমরা দেখব ডিসেন্ট। তাহলে এই যে ডিসেন্ট বা সম্পর্ক বা বংশ, এগুলো কিন্তু আত্মীয়তার সাথে সহ সম্পর্কিত। তার কারণ হচ্ছে তাহলে এই যে আত্মীয়তা, আত্মিক বন্ধন, যেখানে আমি উই ফিলিংস নিজের বলতে পারবো, এগুলো তো ডিসেন্ট থাকতেই হবে। এবং ডিসেন্টে দেখো এখানে দুটো গুরুত্বপূর্ণ টপিক দেওয়া হচ্ছে, প্যাট্রিলিনিয়াল আর ম্যাট্রিলিনিয়াল। প্যাট্রিলিনিয়াল মানে হচ্ছে পুরুষ কেন্দ্রিক বা পুরুষতান্ত্রিক, ঠিক আছে? আরটা হচ্ছে ম্যাট্রিলিনিয়াল মানে হচ্ছে, আরটা হচ্ছে মাতৃবংশানুক্রমিক। তাহলে এই যে পিতৃবংশানুক্রমিক বা ধরো মাতৃবংশানুক্রমিক, এই দুটো ডিসেন্ট কিন্তু যেমন ধরো পিতার বংশ, একটা সন্তান যে পরিবারে জন্মগ্রহণ করে সেই পরিবারে সে কিন্তু প্রথম দুটো ব্যক্তিকে পায়, পিতা এবং মাতা। তাহলে পিতার সম্পর্কে একটা বংশ রয়েছে, পিতার সম্পর্কের মধ্যে তার কাকা, কাকিমা, কাকার ছেলে মেয়ে, পিসি, পিসির ছেলে মেয়ে, ঠিক আছে? তাহলে এই যে পিতার সম্পর্কে একটা বাঁধন, আবার মাতার সম্পর্কে একটা বাঁধন রয়েছে। তাহলে মা, ঠিক আছে, মায়ের যে বোন, তার মানে মাসি, ঠিক আছে, মাসির ছেলে মেয়েরা, ঠিক আছে, তাদের পরিবারের সদস্যরা। তাহলে এই যে নিউবর্ন বেবি বা সন্তান, তার পিতার সম্পর্কে একটা বংশগত পরিচয় থাকলো এবং মাতার সম্পর্কে একটা বংশগত পরিচয়। এবং এই প্রত্যেকটা ব্যক্তির সাথেই কিন্তু ব্যক্তির একটা আত্মিক সম্পর্কের বাঁধন থেকেই থাকে। এই আত্মিক সম্পর্কের বাঁধন গুলোকেই কিন্তু আমরা আত্মীয়তার মধ্যে ফেলবো, কারণ ব্যক্তি তার সাথে কিন্তু দায়বদ্ধ, সম্পর্কের বাঁধনে দায়বদ্ধ। এই আত্মীয়তা আলোচনা করতে গিয়ে আমরা কতগুলো টাইপস নিয়ে আলোচনা করব। এই টাইপস গুলো কি কি? নিওলোকাল, নিওলোকাল ফ্যামিলি বা নিওলোকাল রেসিডেন্স মানে কি? নিও মানে নতুন, ঠিক আছে? লোকাল শব্দটা যেখানে যেখানেই থাকবে সেখানে সেখানেই কিন্তু বাসস্থানের বিষয়টা আসবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? নিও লোকাল মানে নতুন করে বাসস্থান। তাহলে নতুন করে বাসস্থান মানে হচ্ছে এখানে বলা হচ্ছে যে স্বামী স্ত্রী, তাহলে নিউলি ম্যারিড কাপল, তাহলে নতুন বিবাহিত ব্যক্তি বা স্বামী স্ত্রী যখন একটা নতুন জায়গায় তারা বসবাস করবে, তারা কিন্তু তাদের হাজবেন্ডের পিতার বাড়িতেও গেল না বা ঘর জামাই হয়ে কিন্তু ওয়াইফের বাড়িতেও চলে গেল না। সে কোথায় আছে? তারা কিন্তু নতুন করে একটা বাসস্থান গড়ে তুলছে। তাহলে এই যে নতুন করে বাসস্থান গড়ে তোলা, এটাকেই বলা হচ্ছে নিও লোকাল, নিও লোকাল রেসিডেন্স বা নিও লোকাল ফ্যামিলি, যাই বলবে।
প্যাট্রিলোকাল বা ভিরিলোকাল। ম্যাট্রিলোকাল, দেখো এখানেও কিন্তু লোকাল শব্দগুলো আছে। তাহলে প্যাট্রিলোকাল মানে এখানে পিতার কনসেপ্টটা আসছে, ম্যাট্রির ক্ষেত্রে মাতা কনসেপ্টটা আসছে। তাহলে পিতার বাসস্থান, তাহলে এই যে নতুন বিবাহিত স্বামী স্ত্রী, সে যদি হাজবেন্ডের পিতার বাড়িতে গিয়ে বসবাস করে বিবাহের পরে, তাহলে সেই ধরনের পরিবারকে বলা হয় প্যাট্রিলোকাল বা ভিরিলোকাল। আধুনিক সমাজে যে যে বিষয়টা আমরা লক্ষ্য করে থাকি। আর ম্যাট্রিলোকালের ক্ষেত্রে কি দেখব? ম্যাট্রিলোকালের ক্ষেত্রে আমরা দেখছি যে নিউলি ম্যারিড কাপল কোথায় যাচ্ছে? ম্যাট্রিলোকাল মানে হচ্ছে ওয়াইফের বাড়িতে চলে যাচ্ছে। তাহলে ওয়াইফের যে মাতা, তার বাড়িতে গিয়ে বসবাস করছে। সাধারণত আমরা যেটাকে বলে থাকি ঘর জামাই বলে থাকি, সেটাকে বলা হয় যে ম্যাট্রিলোকাল। এরপরে দেখো লোকাল শব্দটা নেই, কি আছে? প্যাট্রিয়ার্কি আর ম্যাট্রিয়ার্কি। প্যাট্রিয়ার্কি মানে হচ্ছে পুরুষতান্ত্রিকতা, ম্যাট্রিয়ার্কি মানে হচ্ছে মাতৃতান্ত্রিকতা। তাহলে এই যে প্যাট্রিয়ার্কি আর ম্যাট্রিয়ার্কি, প্যাট্রিয়ার্কির ক্ষেত্রে আমরা কি দেখছি? পুরুষ পরিচয়। তাহলে পুরুষ বংশানুক্রমিক পরিচয়। দেখবে আমাদের ভারতীয় সমাজে আমরা যদি পূর্বের আমাদের বেঙ্গলের স্ট্রাকচার দেখার চেষ্টা করি, ইস্টের স্ট্রাকচার দেখার চেষ্টা করি, তাহলে দেখবো এখানে কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ, তাই তো? পুরুষতান্ত্রিক সমাজের ক্ষেত্রে কি দেখি আমরা? প্যাট্রিয়ার্কি। পুরুষতন্ত্রে আমরা দেখছি যে এই যে সন্তানদের যে পরিচয়, এই সন্তানদের পরিচয় কিন্তু পুরুষের পরিচয়ে পরিচিত হয়ে থাকে। অর্থাৎ সন্তান কিন্তু তার পিতামাতার পরিচয়, তার পিতার পরিচয় বহন করে। আমরা নিউবর্ন বেবিরা যে সারনেমটা পেয়ে থাকি, সেটা কিন্তু পিতা সারনেম পেয়ে থাকি। সেটা কিন্তু মাতা সারনেম যখনই হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে ম্যাট্রিয়ার্কি। তাহলে পিতা যেখানে দায়িত্বভার, পিতার হাতে যেখানে ক্ষমতা, পিতার হাতে যেখানে কর্তৃত্ব, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে ইস্টের যে সমাজ, যেখানে পিতার হাতে কর্তৃত্ব থাকে, পরিবারের দায় দায়িত্ব সমস্ত কিছু কিন্তু পিতার উপর বেস করে চলে। পরিবারের সমস্ত দায়িত্বভার পিতা কিন্তু নিয়ন্ত্রণ করে। এই যে নিয়ন্ত্রণের যে পরিকাঠামো, পিতৃতান্ত্রিক নিয়ন্ত্রণের যে পরিকাঠামো, সেটা কিন্তু প্যাট্রিয়ার্কির মধ্যে পাবো। ভাইস ভার্সা আমরা কি পাবো? ম্যাট্রিয়ার্কের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবারের যে নিয়ম, মাতৃতান্ত্রিক পরিবারের বিষয়বস্তু। এক্ষেত্রে ব্যক্তি মায়ের পরিবারের মধ্যে কিন্তু বসবাস করে, তার সারনেম কিন্তু মাতার, মা কিন্তু পরিবারকে ডমিনেট করছে। আমরা যদি সাউথ ইন্ডিয়ান পরিবারগুলোর দিকে দেখার চেষ্টা করি, তাহলে দেখবো যে সাউথের যে সমস্ত পরিবারগুলি রয়েছে, সেখানে কিন্তু এই ম্যাট্রিয়ার্কাল ফ্যামিলি অস্তিত্ব রয়েছে। সন্তান কিন্তু মাতার দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং মায়ের সম্পত্তির দায়ভার বা মায়ের সারনেম কিন্তু তারা পেয়ে থাকে। তাহলে এই যে পুরো এন্টায়ার স্লাইড, এই স্লাইডের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো জিনিস পেলাম। পরিবার, পরিবারের কাজ, পরিবারের বৈশিষ্ট্য, পরিবারের টাইপস, পৌলিন ক্যালেন্ডার, নিউক্লিয়ার ফ্যামিলির কিছু টাইপস, জয়েন্ট ফ্যামিলির কিছু টাইপস, ভাইস ভার্সা আমরা আলোচনা করলাম যৌথ পরিবার, যৌথ পরিবারের বৈশিষ্ট্য, কিভাবে যৌথ পরিবার গড়ে ওঠে, কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকে, কোন প্রেক্ষাপটগুলো বা কোন ধারণাগুলো বা কোন ফ্যাক্টরগুলো যৌথ পরিবারকে ধরে রাখে। একই সাথে পৌলিন ক্যালেন্ডার যৌথ পরিবার সম্বন্ধে গুরুত্বপূর্ণ ধারণা এবং আরো কতগুলো গুরুত্বপূর্ণ ধরন, যেগুলো কিন্তু ভারতীয় সমাজে একক পরিবার এবং যৌথ পরিবারের কেন্দ্র করে গড়ে ওঠে। আর তার সাথে আমরা দেখে নিলাম আত্মীয়তার বন্ধন, কিভাবে এই সমগ্র বিষয়কে কেন্দ্র করে একটা আত্মীয়তার বন্ধন গড়ে উঠেছে। তাহলে স্বাভাবিকভাবেই আমরা কিন্তু পরিবার, বিবাহ এবং আত্মীয়তাকে একে অপরের সাথে আলাদা করতে পারি না। এগুলোর মধ্যে কিন্তু রয়েছে একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট বন্ধন।